আমরা আজকে ব্যাংক জব রিটেন ইংলিশের রিডিং প্যাসেজ নিয়ে কথা বলবো এবং রিডিং প্যাসেজ আলোচনা করার পূর্বে আমরা টাইম ডিস্ট্রিবিউশন একটু কথা বলে নিই, বিশেষ করে কম্বাইন্ড এইট ব্যাংকস অ্যান্ড ওয়ান ফিনান্সিয়াল ইনস্টিটিউট 2022 বেসড, যেটা যেটা আপনাদের 20 পরীক্ষা তো 20শে জুন, তাই না? জেরিন পরীক্ষা কবে? 20 জন। 20শে জুন। এটার জন্য আমাদের টাইম ডিস্ট্রিবিউশনটা বিশাল একটা বিষয়। মানে আমরা এই যে 2 আওয়ার্স টাইমের যে পরীক্ষা, কোন কোশ্চেনের জন্য কতটুকু সময় পাবো, এবং সেই সময়ের মধ্যে আসলে আমাকে কোশ্চেনটা কিভাবে লিখতে হবে, এই টাইম ডিস্ট্রিবিউশন বা টাইম ম্যানেজমেন্ট কিন্তু পরীক্ষার বিশাল একটা পার্ট। কারণ অনেকে আছে যে সময়ের অভাবে একটা ফুল কোশ্চেন ছেড়ে দিতে হচ্ছে। যেমন দেখবেন যে কেউ হয়তো এমন ভাবে লিখেছে, শেষে গিয়ে তাকে রিডিং প্যাসেজ আনসারই করতে পারেনি, দেখেন, অথচ রিডিং প্যাসেজে কত মার্কস? 30। তাহলে এই রিডিং প্যাসেজ ছেড়ে দিলে কিন্তু আপনার হবে না, প্রথম কথা যেটা। তাহলে আমাকে যেটা চিন্তা করতে হবে যে আমি যদি এরকম হয়, যদি কোনো কোশ্চেন ছাড়তে হয়, তাহলে আমি কোনটা ছাড়বো? ধরেন আমি এরকম হলো যে আমি ফুল অ্যান্সার করতে পারছি না, তাহলে আমি কোনটা ছাড়বো? এখন দেখেন, ট্রান্সলেশনে মার্কস হলো 10, তাই না? যদি ছাড়তেই হয়, এখানে ট্রান্সলেশন ছাড়লে কিন্তু 10 ছাড়া হবে, কিন্তু রিডিং প্যাসেজ বা ফোকাস রাইটিং বা আর্গুমেন্টারি হলে 30 ছাড়তে হবে। এটা কিন্তু বিশাল ফ্যাক্টর। যে এই জন্য আমরা ট্রান্সলেশন, যদি এরকম হয়, ট্রান্সলেশন আমরা যেহেতু ইংলিশ টু বাংলা এটা সেন্স ট্রান্সলেশন করব, যেটা 8-10 মিনিটেই হয়তো অনেকখানি করে ফেলা যাবে, সেটা না ছেড়ে আমরা 8-10 মিনিটের মধ্যে সেন্স অনুযায়ী লিখবো, পরের জন্য রাখবেন। কিন্তু রিডিং প্যাসেজ, ফোকাস রাইটিং, ইংলিশ বাংলা, বাংলা ইংলিশ এবং আর্গুমেন্টারি বেস, এগুলা কোনোটাই ছাড়া যাবে না। কারণ আপনাকে তো বলেই দিছে, আপনাকে কিন্তু বলেই দিয়েছে যে এই কোশ্চেন গুলা পরীক্ষায় আসবে। আমি আবারও বলছি যে আপনাকে তো বলেই দেওয়া হয়েছে যে এই কোশ্চেন গুলা পরীক্ষায় আসবে। কাজে অনেকে প্রশ্ন করেন যে স্যার, যদি আমাকে পরীক্ষায় ছাড়তে হয় কোনো কোশ্চেন, তাহলে কোনটা ছাড়বো? আমি আসলে ইংলিশ পার্টে ছাড়ার কোনো অপশন দেখি না আপনাদের। কারণ এখানে আপনি সবই পারেন, সবই আপনার জানা। হয়তো এরকম হতে পারে, মিউট থাকেন, হয়তো এরকম হতে পারে, ধরেন ম্যাথ আসছে 6টা, এর মধ্যে একটা আপনি পারেন না, ট্রাই করলেও হবে না, ওইটা ছেড়ে দিতে পারেন। 10টা জিকে আসে, দুইটা কোনোদিন নাম শুনে নাই, ওটা ছেড়ে দেন আপনি। কিন্তু ইংলিশ তো আগেই বলে দিচ্ছে যেখানে কি আসবে: একটা ফোকাস রাইটিং ইংলিশ, একটা বাংলা, একটা আর্গুমেন্টেটিভ এসে, আর হলো আপনার একটা রিডিং প্যাসেজ, আর একটা ট্রান্সলেশন ইংলিশ টু বাংলা বলে দিছে না? তাহলে এখানে এমন কোন কোন পার্ট আছে যেটা আপনি পারেন না? মানে আপনি পারবেন না এরকম কোনো পার্ট আছে? না, ফোকাস রিডিং তো আমরা বলছি 20টা পড়ে গেলে ওই ন্যাচারালি থাকবে, কমন পাবেন। আর্গুমেন্টেড রয়েছে 20টা পড়লেই হবে। রিডিং প্যাসেজটা একটু পড়তে হবে, কিভাবে পড়তে হবে সেটা দেখাবো। ট্রান্সলেশন যেহেতু ইংলিশ টু বাংলা, সেন্স অনুযায়ী কিছুটা হলে আপনি করতে পারবেন। এখানে কিন্তু কোশ্চেন ছাড়ার সুযোগ নেই। তাহলে কি করতে হবে যে আমাকে এমন ভাবে প্ল্যানিং করতে হবে যেন আমি সবগুলা কোশ্চেন আনসার করতে পারি, আবার এমন ভাবে আনসার যেন না হয় যে ফুল আনসার করে ফেল করলাম। মানে আপনি ফুল আনসার করতে গিয়ে তাড়াহুড়া করে গুরুত্বপূর্ণ অনেক জিনিস আপনি বাদ দিয়ে দিলেন, এমনটা যেন না হয়। যদি ছাড়তে হয় যেটা একটু কঠিন বা যেটা মার্কস কম, সেটা পরের জন্য রাখেন, যেটা যেটুকু কভার করা যায়। এখন তাহলে আসেন আমরা একটু আপনাদের স্ক্রিনে নিয়ে যাই, আমি একটু স্মার্ট ডিস্ট্রিবিউশনটা দেখাবো যে টোটাল যে আমাদের 2 আওয়ার্স, সেই 2 আওয়ার্স এর মধ্যে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে। দেখেন তো, স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, দেখা যাচ্ছে না? শিশির দত্ত, স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, স্যার একটু উপরে তুলুন স্যার। দেখতে পাচ্ছি। এখন দেখেন টাইম একটু ডিস্ট্রিবিউশন। উপরে তুলে দেন স্যার। আচ্ছা, টাইম ডিস্ট্রিবিউশন কম্বাইন্ড এইট ব্যাংকস রিটেন সিনিয়র অফিসার, কম্বাইন্ড সিনিয়র অফিসার 2022 বেস, যেটা টোটাল টাইম তো আমাদের 120 মিনিট, তাই না? পরীক্ষা টোটাল টাইম হলো 120 মিনিটস। সিনিয়র অফিসারের যে মার্কস ডিস্ট্রিবিউশন, অন্যান্য পরীক্ষা 2022 বেস যেগুলো হবে, এগুলো এই নেচারেরই হবে, অলমোস্ট এই নেচারেরই হবে। 80%, 90% এই একই নেচারের হবে। কাজে এই ডিস্ট্রিবিউশনটা আপনার অন্য পরীক্ষাগুলোর জন্য ব্যাপকভাবে কাজে লাগবে। এখন আসেন আমরা বলছি ইংলিশ উইথ বাংলা ফোকাস, মানে ইংলিশ যে পার্ট, মানে ইংলিশ পার্ট উইথ বাংলা ফোকাস, এখানে আমি সময় পাবো হলো 80 মিনিটস। মানে আমার যদি দেখেন ইংলিশ উইথ বাংলা ফোকাস, বাংলা ফোকাস রাইটিং প্লাস ইংলিশের যে 4টা কোশ্চেন, এই 5টা কোশ্চেনের জন্য টাইম হলো 80 মিনিটস। এই 80 মিনিটস এর মধ্যে দেখেন ফোকাস রাইটিং ইংলিশ হলো 16 মিনিটস। আমরা যে বলি কোশ্চেন ওয়ান যেটা, আমরা যেটা বলছি যে ফোকাস রাইটিং ইংলিশ,
এটার জন্য হলো আমাদের 16 মিনিটস। ফোকাস রাইটিং বাংলা, এটাও 16 মিনিটস। ফোকাস রাইটিং বাংলা, এটা হলো 16 মিনিটস। তারপর যেটা আছে রিডিং প্যাসেজ, এটাতে একটু বেশি সময় নেবেন, এটা একটু সময় লাগবে। রিডিং প্যাসেজ, এটা 16 মিনিটে হবে না, বললেও লাভ নেই। 20 মিনিটস, আমরা 4 মিনিট এখানে বেশি রাখছি আপাতত। 20 মিনিটস। আর্গুমেন্টেটিভ এসে 16 মিনিটস। আর্গুমেন্টেটিভ এসে 16 মিনিটস। ট্রান্সলেশন ইংলিশ টু বাংলা 12 মিনিট। ট্রান্সলেশন ইংলিশ টু বাংলা, ট্রান্সলেশন ইংলিশ টু বাংলা 12 মিনিটস। এই হলো আমাদের 80 মিনিটস। তাহলে দেখেন, ইংলিশ পার্ট উইথ বাংলা ফোকাস রাইটিং এর জন্য আমাদের সময় হলো 80 মিনিটস। 5টা কোশ্চেন, শুধু ইংলিশ, যেহেতু ট্রান্সলেশনে মার্কস 10, এখানে আপনাকে 12 মিনিটের উপরে সময় নেওয়াই যাবে না কোনোভাবেই। এখানে আপনি যদি চিন্তা করেন ট্রান্সলেশন অনেক ভালো করে লিখি, আধা ঘন্টা ধরে আমি ট্রান্সলেশন লিখলাম, আপনি পরীক্ষায় ফেল করবেন। ফেল বলতে আপনার রিটেনে পাশ করলেও চাকরি পাবেন না। টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইস্যু পরীক্ষার ক্ষেত্রে। প্রত্যেকটা পরীক্ষার জন্য টাইম ম্যানেজমেন্ট ইজ 50% অফ দ্য এক্সাম। যে আমি সময় পাইনি, আমি জানি কিন্তু সময়ের অভাবে শেষ করতে পারি না, এরকম অনেকে বল না, যে আমার সব জানা কোশ্চেন, সবই লিখতে পারতাম কিন্তু সময়ের অভাবে লিখতে পারি নাই। তার মানে ওটা তো কোনো এক্সকিউজ আসলে না, মানে সময় মতো লিখতে হবে। তাহলে টাইম খেয়াল করেন। ফোকাস রাইটিং ইংলিশ, আচ্ছা আমি পুরো টাইমটা বলি, তারপরে প্রত্যেকটা কোশ্চেন অ্যানালাইসিস যাই। আপনাদের 5টা ম্যাথ থাকে তাই না? 5টা ম্যাথ নেবার না 6টা? ম্যাথ কয়টা থাকবে? আচ্ছা 5টা বা 6টা যাই থাকে। 5 ম্যাথ কোশ্চেন, 25 মিনিটস, 25 মিনিট। জিকে 15 মিনিটস। জিকে 10টা, 1.5 মিনিট করে। হয়তো আপনি 10টা পারবেন না, 7-8টা পারবেন। তাহলে জিকে হলো 15 মিনিট, লেখেন। 5 ম্যাথ, মানে ম্যাথে হলো 25 মিনিটস, আর জিকে হলো 15 মিনিটস। তাহলে ম্যাথে হলো আমাদের 25 মিনিটস, জিকে হলো 15 মিনিটস, এই হলো 40 মিনিটস, আর এখানে 80 মিনিটস। এই মিলে হলো আপনার ব্যাংকের, মানে কম্বাইন্ড 8 ব্যাংক সিনিয়র অফিসারের যে রিটেন টেস্ট, সেটার টাইম ডিস্ট্রিবিউশন। এখন আসেন প্রত্যেকটা কোশ্চেনে আমরা যাই। এখন আপনি যতই কান্নাকাটি করেন, আপনি কি এর থেকে বেশি, মানে 2 ঘন্টার বেশি সময় পাবেন? না। তাহলে দেখেন, আসলে সত্যি কথা, আমরা যে ডিস্ট্রিবিউশন টাইম বলেছি, আহ এখানে প্রথম হলো যে এই সময়ের কমে কোনোটা কি লেখা সম্ভব আসলেও? সম্ভব? আচ্ছা, এই সময়ের কমে কোনোটা সম্ভব না। তাহলে এখন আসেন, প্রথমে আমরা যাই ফোকাস। আমি প্রথমে একটু আর্গুমেন্টারি বেসিটা নিয়ে বলি। আর্গুমেন্টারি বেসের কথা বলেছি যে এখানে 16 মিনিটে লিখতে হবে। আমরা জানি যে এটা 30 মার্কস, খুবই ভালো একটা মার্কস। অলরেডি আমরা এই পার্টটা কাভার, একটা বেসে কাভার হয় না, বাকিদের কাভার হয়েছে। এখন দেখেন, এখানে এই 16 মিনিটের মধ্যে আপনি যেটা করবেন সেটা হলো একটা আর্গুমেন্টেটিভ এসে মুখস্থ করে লিখবেন। আমাদের যে এই যে ফোকাস রিডিং ম্যানুয়াল বইতে আমরা তো এখানে পড়াবো, অনেককে পড়িয়েছি, তো একটা আর্গুমেন্টেটিভ এসে আপনি মুখস্থ করে ফেলবেন, মেমোরাইজ করে নেবেন, মুখস্থ করে লিখবেন। সেটা আমরা যে পড়িয়েছি, যেমন ধরেন দুইটা পক্ষে দুইটা পয়েন্ট, দুইটা বিপক্ষের পয়েন্ট, দুইটা এক্সাম্পল, দুইটা দুইটা পয়েন্ট, দুইটা দুইটা এক্সাম্পল, একটা ইন্ট্রোডাক্টরি প্যারা, একটা কনক্লুসিভ প্যারা, 4টা প্যারার মাধ্যমে আমরা টোটাল আর্গুমেন্টের এসেটা লিখবো। যাদের ক্লাস হয় না তাদের ক্লাস পাবেন, যাদের হয়েছে তারা তো বুঝেছেন। এখন আপনি ফুল একটা কোশ্চেন মুখস্থ করবেন, দুইটা এক্সাম্পল, দুইটা পয়েন্ট, দুইটা এক্সাম্পল মানে পক্ষে দুইটা পয়েন্ট, দুইটা এক্সাম্পল, বিপক্ষে দুইটা পয়েন্ট, বিপক্ষে দুইটা এক্সাম্পল। এইভাবে একটা আর্গুমেন্টের এসে একদম মুখস্থ করে ফেলবেন। মুখস্থ করে আপনি লিখবেন, আপনি লিখে দেখবেন কতক্ষণ সময় লাগে। আমার ধারণা আপনি মুখস্থ করে লিখলেও 16 মিনিট মিনিমাম লাগবে। তাহলে এই কাজটা আপনাদের প্রথম কাজ, আবার বলছি, একটা আর্গুমেন্টের এসে ফুল মুখস্থ করে ফেলবেন ফরম্যাট সহ, ফার্স্ট টু লাস্ট মুখস্থ করে আপনি লিখবেন। দেখবেন যে মেমোরাইজ করে যদি লেখেন, তাহলে আপনি কতটুকু লিখতে পারেন, মানে ওই 16 মিনিটে কতটুকু লিখতে পারেন, এটা শেষ করতে পারেন কিনা।
এখন এটা হলো প্রথম কাজ, দেখবেন যে মুখস্থ করে লিখলেও আপনার 16 মিনিট মিনিমাম লাগবে, মিনিমাম। তাহলে কি করতে হবে, পরীক্ষায় তো হয়তো মুখস্থ করাটা কমন পড়বে না, হুবহু না, হুবহু তো মুখস্থ করাটা কমন পড়বে না, ওই নেচারের হবে। 1-2 মিনিট কিন্তু চিন্তা করতেও যাবে, কিন্তু টাইম কিন্তু আপনার 16 মিনিটে লিখতে হবে। আপনাকে 16 মিনিটসেই লিখতে হবে। 1-2 মিনিট নিলে সেটা ভিন্ন কথা, 2 মিনিটের উপরে কোনোভাবে নেওয়া যাবে না। তাহলে 16 মিনিট, 2 মিনিট 18 মিনিট হলো। তাহলে এটা যদি আপনি 16-17 মিনিটে লেখেন, তাহলে দেখবেন যে আপনি মুখস্থ করে লেখলে কতটুকু লিখতে পারেন। তাহলে পরীক্ষায় খেয়াল রাখতে হবে যে আমি মেমোরাইজ করে লিখলে 8 পর্যন্ত আসতে পারি, তাহলে আমি এর থেকে বেশি লিখতে পারবো না, এখানে টাইম এর থেকে বেশি নেওয়া যাবে না। ওকে, প্রথম কথা যেটা, তাহলে এটা প্রথম কাজ আপনাদের টাস্ক। সেকেন্ড হলো ফোকাস রাইটিং, ইংলিশ এবং ফোকাস রাইটিং বাংলা। ফোকাস রাইটিং ইংলিশ এবং ফোকাস রাইটিং বাংলা আমরা যদি বলি, এটাও দেখবেন যে আমরা যে ফোকাস রাইটিং আপনাদের পড়িয়েছি, এটা দু একজনকে আমরা অফলাইনে লিখতেও দেই, দেখবেন যে 20 মিনিটে লেখা কঠিন না। যারা অফলাইনে পরীক্ষা মানে দু একটা ফোকাস রিডিং লিখেছেন, তারা দেখবেন যে 20 মিনিটে কিন্তু লেখা কঠিন, তাই না? পড়ে এসেও 20 মিনিটে লেখা যায় না। তো ওইটা ওইটা আপনার ওইখানে 16 মিনিটে লিখতে হবে। বাংলা এবং ইংলিশ মিলে 32 মিনিট, 30 থেকে 32 মিনিটে লিখতে হবে। তাহলে ওইভাবে পড়তে হবে, মানে কমন যেন পড়ে। কমন যদি না পড়ে কাছাকাছি যদি যায়, তাও যেন কোনোভাবেই আপনার 16-16, মানে দুইটায় 32 মিনিটের বেশি না লাগে। ওকে, এরপর আসেন রিডিং প্যাসেজ। এটা আমরা একটু 4 মিনিট সময় বেশি দিয়েছি। রিডিং প্যাসেজে আমরা একটু 4 মিনিট সময় বেশি দিয়েছি, কারণটা হলো যেটা রিডিং প্যাসেজটা পড়তে হবে, বুঝতে হবে, আবার নিজের ভাষায় লিখতে হবে। এই জন্য এটা আপনি 16 মিনিটে নর্মালি হবে না, কারণ 5টা বা 6টা কোশ্চেন থাকলে 5টা বা 6টা কোশ্চেন লিখতেই প্রায় 15 মিনিট লেগে যাবে। 6টা লিখতেই কিন্তু 15 মিনিট লেগে যাবে। আবার পড়ার জন্য কিন্তু মানে 5 মিনিট রাখতে ধরেন, হয়তো 5টা কোশ্চেন লিখতে যদি 10 মিনিট লাগে, আর 10 মিনিট তো পড়ে বুঝতে লাগবে। তো 20 মিনিটের নিচে কোনোভাবে আসলে রিডিং প্যাসেজ পারা যাবে না। যেহেতু রিডিং প্যাসেজে 30 মার্কস, অবশ্যই আপনাকে এটা বাদ দেওয়া যাবে না কোনোভাবে। এটা কোনোভাবেই আপনাকে বাদ দেওয়া যাবে না। এটা অবশ্যই আপনাকে একটু সময় বেশি নিয়ে হলেও লিখতে হবে। এখন এরপরে বলছি, দেখেন ট্রান্সলেশন ইংলিশ টু বাংলা, এটা বলছি 12 মিনিটস। এখন আসেন, আচ্ছা, ট্রান্সলেশন ইংলিশ টু বাংলা যেটা, এটাতে আমরা বলেছি যে আপনি এটা সময় নেবেন হলো 12 মিনিটস। এখন দেখেন, এটা 1-2 মিনিট কথা বলে তারপরে আমরা আহ যাব আমাদের আজকের আলোচনায়। ট্রান্সলেশন 12 মিনিট। এখানে হয়তো অনেকেই 2-1 মিনিট সময় সেভ করতে পারবে। আহ দেখেন, 12 মিনিটের মধ্যে সময় সেভে চিন্তা আসে। আপনারা যে মানের অনুবাদ থাকে, আপনাদের দেখেন প্রায় 20-25 মিনিট লাগে, তাই না করতে? আপনাদের প্রায় 20-25 মিনিট সময় লাগে, para আধা ঘন্টা লাগে, কেউ 1 ঘন্টায় পারেন না, সেটা ভিন্ন। কারো কারো আধা ঘন্টা সময় ওই অনুবাদটা করতে পারেন, কেউ 15 থেকে 20 মিনিটে করতে পারেন। আপনাকে 20 মিনিটেই করতে হবে। তাহলে আপনি কি কৌশলে করলে আপনি 12 মিনিটে করতে পারবেন? এখন ধরেন, যেহেতু ইংলিশ টু বাংলা, আপনি অবশ্যই সেন্স অনুবাদ করবেন, লাইন বাই লাইন অনুবাদ করবেন না। যেমন অনুবাদটা পড়বেন, কোশ্চেন যেটা আছে কোশ্চেনটা পড়ে ফেলবেন, পরে আপনি যা বুঝছেন সেটাই আপনি 6-7 লাইনে মানে লিখে দিয়ে আসেন। মানে এখানে কোন শব্দ বাদ পড়লো, এটা বাদ পড়ে গেল, ওইটা লিখি না, এগুলো চিন্তাই করা যাবে না। যেহেতু আমার 10 মার্কস মাত্র, সময় আমার 10 থেকে 12 মিনিট, তাহলে এখানে আমার চিন্তা করতে হবে সেন্স। আমি একটা জিনিস পড়লাম, পরে বললাম যে এটা এই জিনিস বলছে, ওইখানে 1/3 বাদ পড়ে গেলেও কোনো অসুবিধা নেই। 1/3 বাদ পড়ে গেলেও আপনি কোনো অসুবিধা নেই, তাহলে এখানে সেন্স অনুবাদ করতে হবে, সময় 12 মিনিটে করতে হবে। আর ম্যাথের কথা যেটা বললাম যে 25 মিনিটে আপনি মানে এর বেশি পাবেন না, ওর মধ্যে আপনাকে রাখতে হবে। আহ, এখন আহ, আর হলো ধরেন জিকে 15 মিনিট। ম্যাথে ম্যাথ কতক্ষণ লাগে জেরিন, 5টা ম্যাথ করতে ব্যাংক রিটেনে? আর এসএসসি লেভেল হইলে, তো এসএসসি লেভেল দিবে বলছে, তাহলে তো বেশিক্ষণ লাগার কথা না। কতক্ষণ লাগবে বলেন, আপনারাই বলেন, আপনি তো ইঞ্জিনিয়ার, আপনার কতক্ষণ লাগবে? আর পারলে তো 20-25 মিনিটে করা যাবে। আচ্ছা, 20 মিনিট। শিশির দত্ত কতক্ষণ লাগবে? স্যার প্রায় 20 মিনিট লেগে যাবে স্যার। আচ্ছা, গুড। তাহলে আপনাদের যেটা হলো 20 মিনিটস, গুড, ফাইন। তাহলে আমরা একটা পয়েন্ট এখানে, তাহলে 5 মিনিট সেভ হচ্ছে, তাহলে ম্যাথ তাহলে 20 মিনিটে করা যাচ্ছে, তাই না? তাহলে এই যে 5 মিনিট সেভ হলো, তাহলে এই 5 মিনিট আপনি কোথায় কাজে লাগাবেন?
এই 5 মিনিট ফোকাস রাইটিং অথবা আর্গুমেন্টারি এসে নিয়ে যাবে, তাহলে এটা 20 মিনিটে নিয়ে যাওয়া যাবে। তাহলে এই যে আপনার যে 5 মিনিট যে সময়টা, তার মানে যদি আপনি ম্যাথ 20 মিনিটে করতে পারেন, যারা একটু ভালো, অনেকে আছে অনেক ম্যাথে ভালো, 20 মিনিটে হয়ে যায়, কারো হয়তো 25 মিনিট লাগতে পারে, আমরা 25 মিনিট বলেছি অন এন অ্যাভারেজ। যদি আপনি ম্যাথ 20 মিনিটে করতে পারেন, অনেকেরই হয়ে যাবে, যারা ম্যাথ ব্যাকগ্রাউন্ড, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ইঞ্জিনিয়ার যারা আছেন বা ম্যাথ যারা ভালো পারেন, তাদের 20 মিনিটে হবে। হয়তো একটা ম্যাথ যদি না পারেন, ট্রাই করা দরকার নাই, ওইটা আপনি বাদ রাখেন। মানে ম্যাথের জন্য 20 মিনিট হলে 5 মিনিট সময় সেভ হয়, সেই 5 মিনিট আপনি আর্গুমেন্টারি এসেতে নিয়ে যান, কারণ যেহেতু ওখানে সাক্কা নাম্বার, তাহলে ওইটা আপনার আর্গুমেন্টারি এসেটা আপনি 20 মিনিটে নিয়ে যান। তাহলে রিডিং প্যাসেজ 20 মিনিট, আর্গুমেন্টারি এসে 20 মিনিট, আর ফোকাস রাইটিং ধরেন 15-16, অনুবাদটা হলো 12 মিনিটে করবার চেষ্টা করেন। আর জিকে 15 মিনিটে পারা যাবে, তাই না? 10টা পারা যাবে না? না 10 মিনিটে হবে? জিকে কোশ্চেন প্যাটার্ন কিভাবে বলছে, বাংলায় থাকবে, মানে লিখতে হবে 1-2 লাইনই, তো তার বেশি তো না। 10 মিনিটে পারা যাবে স্যার। 10 মিনিটে পারা যাবে। ও জিকে গুড, তাহলে তো এখানে আরো পায় জিকে। তাহলে দেখেন, জিকে তাহলে আমরা যেটা 15 মিনিট স্যার, বলেছিলাম, যদি সবগুলো জানা থাকে উত্তর, তাহলে 10 মিনিটে পারা যায়। জানা না থাকলে তো পারবেনই না। তাহলে 10 মিনিট, তাহলে এখানে আমাদের 5 মিনিট, তাহলে এটা আমরা টাইমটা দেখেন, তাহলে আমরা একটু রিসাফল করতে পারি, যেটা আপনারা 10 মিনিটের যে কথাটা বলেছেন, তাহলে আমরা ওইটা 20 করে দিতে পারি। ওই 16-16 যেটা বলছিলাম, ওটা 20-20 করে হয়ে যাবে, হ্যাঁ। তার মানে এখানে দেখেন, আপনি আর্গুমেন্টারি বেসে 20 মিনিট নিয়ে নেন, আর্গুমেন্টারি বেসেটা 20 মিনিট নিয়ে নেবেন, আর হলো ইয়েটা আর্গুমেন্টারি 20 মিনিট, আর ফোকাস রিডিং 20 মিনিট নিয়ে নেন, তাহলে সুন্দর হবে। এটা হলে চমৎকার একটা টাইম ডিস্ট্রিবিউশন হয়, চমৎকার একটা টাইম ডিস্ট্রিবিউশন হবে আমাদের। দেখেন তাহলে ফোকাস রাইটিং ইংলিশ 20 মিনিটস নেন, ফোকাস রাইটিং বাংলা 20 মিনিটস, রিডিং প্যাসেজ আমাদের 20 মিনিটস। না ওটা আহ, এখানে আমরা মানে আর্গুমেন্টারি একটু 16 না হয়ে যে আর্গুমেন্টারি তো কমন পড়বে, আর্গুমেন্টারিটা এই 16 মিনিটের মধ্যেও কভার করা যাবে, মানে 16 থেকে 20। মানে আপনি নর্মালি চিন্তা করেন যে এখানে ধরেন ফোকাস রাইটিং 20 মিনিট, রিডিং প্যাসেজ 20 মিনিট, আর্গুমেন্টারি 20 মিনিট, বা বাংলা ফোকাসের মধ্যে বাংলাটা হয়তো আপনি 5 মিনিট কমাই দিলেন বা 4-5 মিনিট কমাই দিলেন, এইভাবে। মানে এখানে যে 5টা কোশ্চেন, এর মধ্যে 4টা কোশ্চেনের একটায় 16 মিনিট রেখে, 15-16 মিনিট রেখে বাকিগুলা 20 মিনিট করতে পারবেন। আর ট্রান্সলেশনটা আমাদের কি করতে হবে, যে 10-12 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। এখন যদি এরকম হয়, যদি ট্রান্সলেশনটা আপনি চিন্তা করেন যে 8 মিনিটে কভার করবেন, মানে আপনার ট্রান্সলেশনের জন্য যদি সময় থাকে 8 মিনিট, তাহলে আপনি আর্গুমেন্টারি এসেতেও আরো 4 মিনিট বাড়াতে পারবেন। বুঝতে পেরেছেন? তাহলে অন এন অ্যাভারেজ আমরা যেটা দেখতে পাচ্ছি, যে এগুলাতে আমরা 20 মিনিট করে সময় নিতে পারবো। অর্থাৎ ফোকাস রাইটিং ইংলিশ, ফোকাস রাইটিং বাংলা, রিডিং প্যাসেজ 20 মিনিটস, আর্গুমেন্টারি এসে 20 মিনিটস নিলাম। সেক্ষেত্রে ট্রান্সলেশনে গিয়ে হয়তো আমাকে 6-7 মিনিটের মধ্যে কভার করতে হবে, মানে 7-8 মিনিটের মধ্যে কভার করতে হবে, 7-8 মিনিটের মধ্যে কভার করতে হবে। আপনি এইটাই অনুসরণ করেন, এই স্ট্র্যাটেজিটাই ভালো কাজ। ওটা সময় 15-20 মিনিট রাখেন, কারণ আর্গুমেন্টারি রয়েছে তো, মানে আপনি 20 মিনিটের নিচে ডিফিকাল্ট, লেখা কঠিন। 16 মিনিট হলে অনেক ছোট হয়ে যাবে। ওগুলা 20 মিনিট করে রাখেন, প্রত্যেকটাই 20 মিনিট করে রাখেন। এখানে ম্যাথটা 20 মিনিট রাখেন, জিকেটাতে 10 মিনিট রাখেন। জিকে 10 মিনিট, ম্যাথ এখানে আমরা 20, এটা হলো 20 আর 10। তাহলে মানে আমাদের টাইমটা স্ট্রেস তৈরি হবে না, কারণ 16 মিনিট, 17 মিনিট, 15 মিনিট করে লিখতে গেলে আপনার প্রচুর স্ট্রেস তৈরি হবে, প্রচুর স্ট্রেস তৈরি হবে। আর যদি আপনি ওখানে 20 মিনিট করে রাখতে পারেন, তাহলে স্ট্রেসটা কাজ করবে না। আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা করতে পারবো, ধরেন ট্রান্সলেশনটাও তাহলে আমরা ধরেন 8 মিনিটে নিয়ে আসি। ট্রান্সলেশনটা 8 মিনিটস লেখেন, কারণ তাহলে 20 মিনিট ওইখানে দিয়ে দেন। ট্রান্সলেশন একটু দুর্বল হলেও অসুবিধা নেই, ট্রান্সলেশন একটু দুর্বল হলে আমাদের তেমন কোনো অসুবিধা হবে না, কারণ মার্কস তো 10, সেন্স অনুযায়ী লিখে দেবেন, সেন্স অনুযায়ী। তাহলে তাহলে ফোকাস রাইটিং দেখেন, ইংলিশ 20 মিনিটস, ফোকাস রাইটিং বাংলা 20 মিনিটস, রিডিং প্যাসেজ 20 মিনিটস, আর্গুমেন্টারি এসে 20 মিনিটস, ট্রান্সলেশন ইংলিশ টু বাংলা 8 মিনিট, সবার শেষে রাখবেন এটা, সবার শেষে। ম্যাথমেটিক্স 5 কোয়েশ্চেন থাকবে তো 20 মিনিটস, এসএসসি লেভেল যেহেতু দিবে। আর জিকে হলো 10 মিনিটস। এই সময়টা মাথায় রেখে আপনি আনসারগুলো লেখবার চেষ্টা করেন। এই সময়টা মাথায় রেখে যারা কম্বাইন্ড 8 ব্যাংক সিনিয়র অফিসার পরীক্ষা দিব, এই সময়টাকে মাথায় রেখে আপনি পরীক্ষার হলে বসবেন। এবং অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে সবারই, ধরেন অবশ্যই একটা আর্গুমেন্টারি এসে পড়ে, মানে পড়ার পর আপনি লিখে দেখবেন যে 20 মিনিট আপনি কতটুকু লিখতে পারেন। পরীক্ষার হলে মাথায় রাখতে হবে যে আমি এই পর্যন্ত লিখতে পারি, পরীক্ষার হলে আমি অতটুকুই লিখবো।
একটা ফোকাস রাইটিং পড়ে ইংলিশ আপনি লিখবেন টাইম 20 মিনিট নিয়ে, তাহলে 20 মিনিটে কতটুকু লিখতে পারেন আপনার পেজের, ওটা দেখবেন পরীক্ষার হলে মাথায় রাখতে হবে যে আমি এই পর্যন্ত লিখতে পারি এবং ওখানে লিখতে হবে। বাংলার ক্ষেত্রেও তাই। রিডিং প্যাসেজ আমরা 20 মিনিট রেখেছি, অনেক সময় কি রিডিং প্যাসেজটা ওরা ডিফিকাল্ট করে, মানে দুই একটা পরীক্ষায় দেখা যায় যে বেশ কিছু পরীক্ষায় অনেক ইজি হয়, 15-20 মিনিটে পারা যায়। দুই একটা পরীক্ষায় দেখা গেছে রিডিং প্যাসেজ এরা এত কঠিন করেছে এবং এত বড় দিয়েছে, সেটা ধরেন কারো কারো ক্ষেত্রে 40-45 মিনিট লেগে যায়। তখন হলে কিন্তু একটু সর্বনাশ, যে এরকম যদি হয় সেই ক্ষেত্রে আপনার ধরেন দেখা যাবে যে একটা মানে কোশ্চেন এসে ইম্প্যাক্ট পড়বে। যদি রিডিং পেজটা হার্ড হয় তাহলে একটু অসুবিধা, তখন এই টাইম ম্যানেজমেন্টটা ওইভাবে আপনি কাজ করাতে পারবেন না। এটার মধ্যে শুধুমাত্র হার্ড হতে পারে রিডিং প্যাসেজটাই, এটা একটু বড় হতে পারে এবং ল্যাঙ্গুয়েজটা হার্ড হতে পারে। সেক্ষেত্রে পড়তে গেলেই পড়ে বুঝতেই কিন্তু 10 মিনিট লেগে যাবে। মানে রিডিং পেজটা একটু বড় যদি হয় 10-12 মিনিট কিন্তু আমার ওটা পড়ে বুঝে লেগে যাবে। হ্যাঁ, এই জন্য আমরা যেটা করব যে ওটা চিন্তা ভাবনা করে রিডিং বাদ দেওয়া যাবে না, রিডিং প্যাসেজ মার্চ 30। এই জন্য সবার শেষে ট্রান্সলেশনটা রাখবেন। যদি হার্ড হয় 2-4-5 মিনিট বেশি নিলেন, 2-3 মিনিট বেশি নিলেন। আবার ওটা তাড়াহুড়া করতে গিয়ে জানা জিনিসটা যেন ভুল না করে ফেলি, তাহলে টাইম ম্যানেজমেন্টটা সম্পর্কে একটা ধারণা হলো এবং এই টাইমটা মাথায় রেখে আপনি প্র্যাকটিস করবেন। আপনি আপনার স্পিড যতটুকু ওটুকুই লাগবেন। এখন যদি চিন্তা করেন স্যার অনেকে তো 3 পেজ লেখে, আমি তো 2 পেজে বেশি লিখতে পারি না, আপনার 2 পেজের বেশি লেখার দরকারও নেই। এখন পেজ গুলো এই স্টেজে নাম্বার কিন্তু হবে না, নাম্বার হবে আপনার কোয়ালিটির উপর ডিপেন্ড করে। নর্মালি একটা ধরেন আর্গুমেন্টেটিভ এসের 4-5 লাইন বা 5-6 লাইন পড়লেই বোঝা যায় যে সে কত পার্সেন্ট মার্কস পাবে। একটা ফোকাস রাইটিং ইন্ট্রোডাকশন আর তারপরের প্যারা পড়লেই বোঝা যায় যে আসলে সে কত পার্সেন্ট মার্কস পাবে। তাই না? এই জন্য মানে আপনার যে অনেক বড় ভলিউমের লেখা লিখতে হবে মানে ভালো মার্কস দেখানোর জন্য, তেমনটা না। তবে হ্যাঁ, ফোকাস রাইটিং এর ক্ষেত্রে একটা হলো দুটো বিষয়ের উপর মার্কস ডিপেন্ড করবে। ল্যাঙ্গুয়েজ ইফিসিয়েন্সি, আপনি সুন্দরভাবে লিখতে পারেন এটা, আর একটা হলো ডেটা প্রেজেন্টেশন স্টাইল যেটা, সেখানে ধরেন আপনি টেবিল দিলেন, চার্ট দিলেন, এর মধ্যে হয়তো একটু ম্যাপ দিলেন, এরকম যারা দিতে পারে, বা বক্স করে দিলেন ডেটাগুলো শো করবেন ভালোভাবে। ডেটাগুলো যেন বোঝা যায় যে আপনি ডেটা দিয়েছেন, টেবিলে থাকলে বোঝা যায়, চার্টে থাকলে বোঝা যায়। চার্ট টেবিল যারা দ্রুত করতে পারেন ডেটাগুলো চার্ট টেবিলে দিতে পারেন, এটা ভালো মার্কস ক্যারি করাবে। 30-40 সেকেন্ডের মধ্যেই বা 1 মিনিটের মধ্যে একটা চার্ট দিয়ে দিলেন এবং একটা কোটেশন থাকলো, যেটা আমরা আগে দেখেছি। তাহলে প্রেজেন্টেশনটা ওইখানে কিন্তু ডিপেন্ড করবে। একদিন হলো প্রেজেন্টেশন, আবার হলো ল্যাঙ্গুয়েজ ইফিসিয়েন্সি, দুটো মিলে মার্কস। এটার উপর ডিপেন্ড করে কেউ 80% মার্কস পাবে, কেউ 90, কেউ 30% মার্কস পাবে। তো আমরা যেটা করব আবারও বলছি, আমাদের কাজ হলো যে ফোকাস লার্নিং এর ক্ষেত্রে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজটা অনেক স্ট্রং করব এবং ডেটা বেসড করব, কোটেশন নিয়ে আসবো। আর্গুমেন্টারি বেসের ক্ষেত্রে ফরম্যাট অনুযায়ী লিখবো। আর একটু ভালো মার্কস পাওয়ার জন্য ওই যে কনক্লুশনে গিয়ে একটা দুটো লাইন চেঞ্জ করবেন, তাহলে অনেক ভালো মার্কস আসবে। রিডিং প্যাসেজটা পড়ে বুঝে তারপর লেখবার চেষ্টা করবেন, কারণ না বুঝে যদি আপনি লেখেন থিমেটিক কোশ্চেনে কোনো মার্কস আপনি পাবেন না। রিডিং প্যাসেজ হলো এমন একটা বিষয়, ইংলিশে এখানে যদি বলি, যেটাতে আপনার জিরো আসতে পারে। মানে এই রিডিং প্যাসেজটা এমন একটা বিষয় ইংলিশের ক্ষেত্রে, যেটা আপনি জিরো পেতে পারেন। জিরো তো হয় না, সাধারণত হয়তো 5টা কোশ্চেনের মধ্যে ধরুন 2টা কোশ্চেন ইজি থাকে, অনেক সময় 3টা হার্ড থাকে। ওই ইজিটা একটু পারে ওখানে হয়তো 2, 2, 4 বা 5 পায়, এরকম অনেকেই। আবার দেখা যায় যে বাকিগুলোর মার্কসই পায় না। মানে 5টার মধ্যে এরকম হতে পারে যে 2টা কোশ্চেন আপনার জিরো চলে আসছে, 3টা কোশ্চেন জিরো পেয়ে গেছেন, আর 2টা হয়তো 2, 2 পেয়েছেন। এই জন্য ওইটা কিন্তু মানে আপনি এইভাবে 15-20 মিনিট সময় নিলেন, তাড়াহুড়া করে মূল জায়গায় যেতে পারলেন না, ওইখানে কিন্তু আপনার মার্কস হয়তো 30-এ পাইলেন 5। আপনি তো চিন্তা করলেন যে আমি তো ফুল অ্যান্সার করে আসি, আমি তো ফুল অ্যান্সার, তাহলে তো আমার রেজাল্ট এরকম হওয়ার কথা না। কিন্তু আপনি বুঝতেই পারেননি যে রিডিং প্যাসেজ আপনি 5 পেয়ে বসে আছেন। কেন? 3টা কোশ্চেন হয়ই নাই জিরো, আর 2টা কোশ্চেন সামান্য কিছু হয়েছে। আচ্ছা, আমার কথা কি বুঝতে পারছেন? দেখেন তো সুইটি, আমি যা বলছি, জারিন। জি স্যার। তাহলে আমাদের এই স্যার যে, এই হ্যাঁ, অ্যান্সার করার ক্ষেত্রে কি স্যার মানে কোনটা প্রথমে করব কোনটা পরে করব এটা একটু বলে দিলে ভালো হতো, ইয়েস, ম্যাথ তো সবার শেষে হ্যাঁ আর হ্যাঁ, চমৎকার কোশ্চেন, যে আনসার, কোন আনসারটা আমরা প্রথমে করব, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মানে কোন প্রশ্নের উত্তরটা আমরা প্রথমে, কোন প্রশ্নের আনসারটা লিখবো। প্রথমে কোন প্রশ্নের উত্তর লিখবো। প্রথম কোশ্চেনটা বোধহয় সম্ভবত ফোকাস রিডিং থাকে, তাই না? ব্যাংকের, না রিডিং প্যাসেজ থাকে প্রথমে? এক এক পরীক্ষায় এক এক রকম দেখা যায়, তাই না? এক এক পরীক্ষায় এক এক রকম, কোনো পরীক্ষায় হয়তো রিডিং প্যাসেজ প্রথমে দিয়েছে, 2 নাম্বার 3 নাম্বার গিয়ে ফোকাস আর্গুমেন্টেটিভ দিয়েছে। আবার কোনো জায়গায় 1 নাম্বার কোশ্চেনটাই আর্গুমেন্টেটিভ,
তারপর এখন ব্যাংকের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু জায়গাটা করা থাকে, তাই না? এই এখানে 1 নাম্বার কোশ্চেন, এখানে 2 নাম্বার কোশ্চেন, এখানে 3 নাম্বার, এরকম যদি থাকে বরাদ্দ আপনি। দে- হ্যাঁ বলেন সুইটি। জি স্যার, জায়গা বরাদ্দ থাকে। জায়গা যে বরাদ্দ, হ্যাঁ। লাস্ট যে পরীক্ষা ছিল ক্যাশিয়ার আচ্ছা, ওদের ছিল। জায়গা বরাদ্দ থাকে। এখন জায়গা বরাদ্দ থাকলেও আপনি ধরেন 1 নাম্বারে আপনার রিডিং প্যাসেজ আছে, জায়গা বরাদ্দ থাকলেও আপনি ওইখানে রিডিং প্যাসেজটা প্রথমে আনসার না করে, অর্থাৎ আপনার ক্রিটিক্যাল রাইটিংটা দেখবেন যেটা ভালো লেখা যাবে ওইটা আপনি প্রথমে আনসারটা করে আসলেন, যেখানে জায়গা আছে ওই জায়গার মধ্যেই। আর যাদের লেখাটা একটু ফন্টটা একটু বড়, যেহেতু জায়গার লিমিট যখন থাকবে লেখার ফন্ট কিন্তু ছোট করতে হবে। যাদের অনেক বড় বড় ফন্টে লেখেন তাদের খেয়াল রাখতে হবে জায়গা যেহেতু লিমিটেড, তাহলে ওই অল্প জায়গার মধ্যে বেশি কিছু লিখতে হবে, লেখার ফন্টটা একটু ছোট রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আরেকটা হলো, তাহলে যে আপনি আর্গুমেন্টের বেসে জানেন যেখানে জায়গা আছে হয়তো 3 নাম্বার বা 4 নাম্বারে, সেখানে আপনি লিখে আসেন। লেখার পর আপনি ফোকাস রাইটিং ইংলিশ, ফোকাস রাইটিং বাংলাটা লিখে ফেলেন। লেখার পরে তারপরে ধরেন আপনি আহ রিডিং প্যাসেজে আসেন। তারপরে আপনি রিডিং প্যাসেজে আসলেন। রিডিং প্যাসেজ আর যদি মনে করেন যে ম্যাথের জন্য তো জায়গা থাকবে, যদি মনে করেন যে আমি রিডিং প্যাসেজ আসার আগে ম্যাথটা করে ফেলি ভালোভাবে, কারণ ম্যাথটা আমি ভালো পারবো, আপনি টানা ম্যাথ করে তারপর রিডিং প্যাসেজ আসতে পারেন। হ্যাঁ, ওইখানে তবে আপনি ইংলিশ পার্টটা শেষ করে তারপর ম্যাথে যাওয়াটাই ভালো। রিডিং প্যাসেজ করলেন, এরপরে ট্রান্সলেশন ধরেন। এখন দেখা গেল যে একটা বিদঘুটে টাইপের ট্রান্সলেশন আসছে, ধরেন মার্কস 10, কিন্তু এমন একটা ট্রান্সলেশন দিয়েছে যেটা করতে আপনার 1 ঘন্টা সময় লাগবে, হতে পারে কোশ্চেন প্যাটার্নে 1 ঘন্টা সময় লাগতে পারে 10 মার্কসের ট্রান্সলেশন করার জন্য। তাহলে এটা আপনি বাদ রাখবেন, বাদ বলতে ওইখানে আনসার টু দ্য কোশ্চেন নাম্বার এত লিখে আপনি পরের কোশ্চেনে চলে যান। দেন এখানে আপনি 2টা লাইন লিখলেন, ওইখানে যেহেতু একদম ফাঁকা যেন না থাকে, আনসার টু দ্য কোশ্চেন নাম্বার এত লিখে ওইখানে 2টা লাইন বা 1টা লাইন লিখে আপনি ম্যাথ করলেন, জিকে দিলেন, তারপরে সময় পেলে আপনি ট্রান্সলেশনটাতে আসেন। আবারও বলছি, ট্রান্সলেশন অনেক সময় এমন করে সিনিয়র অফিসার গুলাতে এবং বাংলাদেশ ব্যাংকের এডির পরীক্ষায়, প্রথম দিকে ধরেন 5 লাইনে একটা সেন্টেন্স, প্রথম দিকে 5 লাইন একটা sentence, তারপর আবার ইজি। এই 5 লাইন আর মিলাইতে পারতেছি না, যে এই 5 লাইন ওই যে ওয়ার্ড টু ওয়ার্ড মিলাইতে গেলে কিন্তু হবে না। তাহলে কি করবো, সেন্সে যখন যাবেন তখন কিন্তু মিলানো যাবে। দু একটা শব্দ বোঝেন নাই কিন্তু এটা এটা নিয়ে আলোচনা করছে, ওইটা নিয়ে আপনি অনুবাদটা লিখে ফেলেন। বা চিন্তা করেন যে যেটুকু বুঝলেন, সেন্স যেটুকু বুঝছেন ওইটা দিয়ে আপনি আনসারটা আপনার মতো করে লিখে ফেলেন। মানে কথা মাথা কিছুই নাই, যেটুকু বুঝছেন, যে সামান্যটুকু বুঝছেন, যে 2-3টা শব্দ বুঝছেন, সেই শব্দ নিয়ে আলোচনা করছে, এর আলোকে আপনি আপনার অনুবাদটা করে ফেলেন। তারপরে ম্যাথে চলে যান, এরপরে জিকেতে আসেন বা জিকে শেষ করে ম্যাথে যেতে পারেন। মানে জিকে তো একদম যেটা আনসার করবে পুরো মার্কস, ওইটা শেষ করে আপনি ম্যাথে যেতে পারেন। আবার যদি অনেকে মনে করেন যে স্যার ইংলিশ এগুলো আনসার করে তো আমি অনেক স্ট্রেস, ম্যাথে একটু দুর্বল, যে এগুলা করে গিয়ে আমি ম্যাথ করলে আমার তো মানে হবে, ভালো করতে পারবো না, সেই ক্ষেত্রে আপনি ম্যাথ করে, ম্যাথের জায়গায় জায়গায় ম্যাথ করে তারপরে আপনি জিকে করে এখানে ইংলিশে আসতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, এখন আসেন, দেখেন তো আর কোনো কোয়েরি আছে? আর কোনো কোয়েরি আছে কারো? জেরিন, আর কোনো স্যার কোয়েরি? প্রথমে কি দিয়ে শুরু করতে বললেন? প্রথমে কি দিয়ে শুরু করতে বললেন? শুরু করতে বলেছি, প্রথমে আর্গুমেন্টেটিভ এসে, নর্মালি এটাই ভালো লিখতে পারবেন। আর্গুমেন্টেটিভ এসে অথবা ফোকাস রাইটিং দিয়ে শুরু করতে পারেন, যেখানে স্পেস আছে, যেখানে জায়গা দেওয়া আছে ওইখানেই কিন্তু লিখবেন। আবার এটা ভালো পারেন দেখে মানে রিডিং প্যাসেজ জায়গায় লিখে না, খেয়াল রাখবেন কোন কোশ্চেনের আনসারটা কোথায়, সেখানে আপনি লিখছেন কিনা, এটা অবশ্যই ভালোভাবে মাঝখান দিয়ে যখন শুরু করবেন তখন ওইটা খেয়াল রেখে লিখবেন। তা আর্গুমেন্টেটিভটা যেহেতু আপনি ভালো পারবেন সবাই, আমাদের যারা স্টুডেন্ট তারা আর্গুমেন্টেটিভ এসের পরীক্ষার হলে গিয়ে মনে হবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি, পরীক্ষার হলে গিয়ে মনে হবে যে আপনি এখানে ক্লাস করতেছেন, যে স্যার পড়াচ্ছে আর্গুমেন্টেটিভ এসে লিখতে হয়, আর মনে হবে যে এই প্রশ্নটা আপনার জন্যই করেছে। আর্গুমেন্টেটিভ এসে ক্ষেত্রে এটা হবে। তো ওইটা আপনি ভালো করে আগে লিখে ফেলবেন। অবশ্যই 20টা যে সাজেশন আমরা দিয়েছি ওই 20টা কিন্তু পড়ে যেতে হবে। আচ্ছা, তারপরে ফোকাস রাইটিং। ফোকাস রাইটিং আমরা 20টা সাজেশন দিয়েছি এবং ওর মধ্যে ওই ন্যাচারই থাকবে, আশা করি দুইটাই কমন পড়বে, আমাদের যেটা বিশ্বাস। কমন না পড়লে এই ন্যাচারেরই থাকবে, আপনি লিখতে পারবেন, লিখে ফেলবেন। ওইটার ইন্ট্রোডাকশন, কোটেশন, এগুলা এখানে কিছু কিছু বিষয়গুলো নিয়ে আসবেন। তারপরে বলছি যে এরপরে আপনি ধরেন রিডিং প্যাসেজ লিখলেন, ট্রান্সলেশনটা দেখলেন যে অনেক কঠিন, বুঝতেছেন না, যেটুকু বোঝেন ওইটার আলোকে আপনি 5-6 মিনিটে, 7-8 মিনিটে, 7-8 মিনিট আপনি যেটুকু বুঝছেন ওইটুকু আপনার মতো করে সেন্স লিখে দিয়ে আসলেন। তারপরে আপনি চলে যান জিকে এবং সবার শেষে ম্যাথমেটিক্স করেন। ওকে, আজকে আমরা পড়বো হলো রিডিং প্যাসেজ, ব্যাংক জব রিডিং প্যাসেজ।
ব্যাংক অফ রিডিং প্যাসেজের কাজ করতে গিয়ে আমি যেটা দেখেছি, আর এটা কিন্তু আমাদের এই বইটাতে ব্যাংক অফ রিডিং প্যাসেজটা চমৎকার ভাবে দিয়েছি আমরা। ব্যাংক অফ ট্রান্সলেশন এন্ড রিডিং প্যাসেজ চমৎকার ভাবে আমরা আলোচনা করেছি যে ব্যাংক অফ রিডিং প্যাসেজের ক্ষেত্রে কি করতে হবে। তো আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে বইটা লিখতে গিয়ে, কাজ করতে গিয়ে, যে পরীক্ষাগুলোর মধ্যে ধরেন 5টা পরীক্ষা যদি দেন, 3টা পরীক্ষাই রিডিং প্যাসেজটা ইজি থাকে, মানে সবাই বুঝে লিখতে পারবেন এমনটাই থাকে। হয়তো 5টা পরীক্ষার মধ্যে 2টা পরীক্ষায় রিডিং প্যাসেজটা একটু ডিফিকাল্ট হয়, একটু বুঝতে অসুবিধা হয়, সময় লাগে। তো যখন ইজি হবে তখন তো ইজি সবার জন্য। তো এটার জন্য আমাদের কিছু ডুজ এবং ডোন্টস আছে। আমরা এটার জন্য কিছু ডুজ অ্যান্ড ডোন্টস আমরা যদি বলি, রিডিং প্যাসেজের ক্ষেত্রে দেখেন আপনার মার্কস হলো 30। আমরা যেটা দেখবো, দেখেন এখানে মার্কস হলো আমাদের 30, আমরা টাইম পাবো হলো 20 মিনিটস। টাইম 20 মিনিটস। এখানে নাম্বার অফ কোশ্চেন, এখানে কোশ্চেনের সংখ্যা, নাম্বার অফ কোশ্চেন 5 to 6, 5টা থেকে 6টা নাম্বার অফ কোশ্চেন থাকবে, 5টা থেকে 6টা। তো এই 5টা 6টা কোশ্চেনের মধ্যে কিছু থাকবে এক্সপ্লিসিট কোশ্চেন, দুই একটা থাকবে ইমপ্লিসিট কোশ্চেন। নেচার অফ কোশ্চেনে যদি আপনি আসেন, অ্যানালাইসিসে যদি আমরা যাই, নেচার অফ কোশ্চেন এই 6টা কোশ্চেন যদি থাকে, কোন কোশ্চেন গুলো আপনার কেমন হবে, মানে এখানে হলো নেচার অফ কোশ্চেন, নেচার অফ কোশ্চেন, কোশ্চেনের যে নেচার, কোশ্চেনের নেচারের কথা যদি আমরা বলি, এই ক্ষেত্রে দেখেন 2 ধরনের কোশ্চেনের কথা বলছি। একটা হলো এক্সপ্লিসিট কোশ্চেন আর একটা ইমপ্লিসিট কোশ্চেন। এক্সপ্লিসিট কোশ্চেন, এক্সপ্লিসিট কোশ্চেন্স, আর একটা হলো ইমপ্লিসিট কোশ্চেন্স, আর একটা হলো আমাদের ইমপ্লিসিট কোশ্চেন্স। দেখেন, এক্সপ্লিসিট কোশ্চেন্স এবং ইমপ্লিসিট, 2 ধরনের কোশ্চেন এখানে আমাদের থাকবে, এক্সপ্লিসিট কোশ্চেন এবং ইমপ্লিসিট কোশ্চেন্স। আমি আবারও বলছি, নেচার অফ কোশ্চেন, 2 ধরনের কোশ্চেন রিডিং প্যাসেজে থাকে। একটা হলো এক্সপ্লিসিট কোশ্চেন, আর একটা হলো ইমপ্লিসিট কোশ্চেন। এক্সপ্লিসিট কোশ্চেন কোনগুলো? যে কোশ্চেনগুলো রিডিং প্যাসেজে হুবহু আনসার আছে, অর্থাৎ এখানে হুবহু আনসার আছে, যেখানে হুবহু আনসার আছে মানে ডিরেক্টলি আনসার দেওয়া আছে, ডিরেক্টলি আনসার দেওয়া আছে। আর এটা হলো ডিরেক্টলি আনসার দেওয়া নাই, ডিরেক্টলি আনসার দেওয়া নেই। তাহলে এক্সপ্লিসিট কোশ্চেন ডিরেক্টলি আনসার দেওয়া আছে, ইমপ্লিসিট কোশ্চেন ডিরেক্টলি আনসার দেওয়া নেই। তাহলে এক্সপ্লিসিট কোশ্চেনের আনসার একভাবে লিখতে হবে, ইমপ্লিসিট কোশ্চেনের আনসার আরেকভাবে লিখতে হবে। এক্সপ্লিসিট কোশ্চেন গুলা থিমেটিক, কিন্তু থিমেটিক কোশ্চেন, থিম রিলেটেড, রিডিং প্যাসেজের যে থিম আছে সেই থিম রিলেটেড। তাহলে এখানে যেখানে আনসার দেওয়া আছে সেই তথ্যগুলাই আনতে হবে নিজের ভাষায়। যেখানে আনসারগুলো দেওয়া আছে সেখান থেকেই আনসারগুলো আসবে, তবে ভাষাটা চেঞ্জ হবে, নিজের ভাষায় লিখতে হবে। আর এখানে যেটা ইমপ্লিসিট কোশ্চেন, আনসার গুলা দেওয়া নাই, সেখানে বলা থাকবে যে হোয়াট ডু ইউ মিন বাই দিস, তুমি এটা বলতে কি বোঝো। হোয়াট ডাজ দ্য রাইটার মিন বাই দিস, রাইটার এটা বলতে কি বুঝিয়েছেন, এই যে বিষয়টা। আরেকটা কোশ্চেন, তাহলে এটা এই যে হোয়াট ডু ইউ মিন বাই দিস, এখানে কিন্তু আপনার উপর ছেড়ে দিয়েছে আপনি কি বোঝেন। তাহলে এই বিষয়টা সম্পর্কে, এই থিম রিলেটেড আপনি এই জিনিসটা বোঝেন, এখানে কিন্তু আপনার অপিনিয়নটা আনা যাবে, অবশ্যই রিডিং প্যাসেজের সাথে প্রাসঙ্গিক হতে হবে। আপনার অপিনিয়নটা দেওয়া যাবে যে এই বিষয়টা বলতে আমি এটা বুঝি, বা আমার কাছে এই বিষয়টা এটা মিন করে, এবং কেন এটা মিন করে, কারণ এটা এভাবে কাজ করে, এভাবে কাজ করে না। এখানে আপনি আপনার অপিনিয়ন দিতে পারবেন যখন সেটা ইমপ্লিসিট কোশ্চেন হবে। কোশ্চেনটা যদি এক্সপ্লিসিট কোশ্চেন হয়, সেখানে কিন্তু আপনি আপনার অপিনিয়ন দিতে পারবেন না, শুধু রিডিং প্যাসেজ যেখানে বলা আছে ওইটা পড়ে নিজের ভাষায় লিখতে হবে, হুবহু লেখা যাবে না। হুবহু লেখা যাবে না, কিভাবে নিজের ভাষায় লিখতে হবে আমরা একটু পরে আসছি। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন থাকে যে আহ, এখানে এরকম একটা কোশ্চেন অনেক সময় থাকে, ধরেন হোয়াট ডু ইউ মিন বাই রিডিং দিস প্যাসেজ, মানে হোয়াট ডু ইউ মিন বাই রিডিং দিস প্যাসেজ একটা কোশ্চেন থাকে।
হোয়াট ডু ইউ মিন বাই রিডিং দিস প্যাসেজ? রিডিং দিস প্যাসেজ, এই প্যাসেজ পড়ে আপনি কি বোঝেন? হোয়াট ডু ইউ মিন বাই রিডিং দিস প্যাসেজ, এটা হলো আসলে সামারি। এই রিডিং প্যাসেজের সামারিটা কি, জিসটা কি, এটা জিসটা চেয়েছে। এটা মানে হলো এই রিডিং প্যাসেজের সামারিটা কি বা জিসটা কি, সেটা আপনার এখানে চেয়েছে। তাহলে এইটা সামারির যেও লিখতে হয়, জিসটা যেও লিখতে হয়, বা মেইন আইডিয়াটা এখানে জানতে চেয়েছে, সেটা আপনি আপনার মতো করে লিখবেন। অবশ্যই রিডিং প্যাসেজের বাইরে গিয়ে না। এটা রিডিং প্যাসেজের জিস্ট বা সামারি। হ্যাঁ, এটা মানে ওইভাবে সামারি না বলে এইভাবে বলে, হোয়াট ডু ইউ মিন বাই রিডিং দিস প্যাসেজ, বা হোয়াট ইজ দ্য মেসেজ ফ্রম দিস রিডিং প্যাসেজ, তাহলে হোয়াট ইজ দ্য মেসেজ ফ্রম দ্য রিডিং প্যাসেজ। এটা হলো আসলে এই রিডিং প্যাসেজের সামারিটা। তাহলে স্যার সামারিটা এটাতে আমরা সব এই শেষে লিখব। প্রশ্নটাতে কিন্তু কয় লাইন লেখা যাবে বা কতটুকু হওয়ার কি দরকার? হ্যাঁ হ্যাঁ, আসছি ওটা নিয়ে। মার্কস। হ্যাঁ, এটা তো আলোচনা করবোই। ডুজ ডোন্টস কতটুকু করা যাবে, কয় লাইন সেরা। এখন দেখেন যে এটা নর্মালি এই কোশ্চেনটা শেষে সাধারণত থাকে, দুই একবার প্রথমেও থাকে, দুই একবার প্রথমেও থাকে। সাধারণত এটা শেষে এফ নাম্বার বা ই নাম্বারে থাকে। যদি কখনো এটা এ নাম্বারে থাকে, 6টা কোশ্চেন আছে বা 5টা কোশ্চেন আছে, এ নাম্বারে এটা, এটা সবার শেষে লিখবেন। এই কোশ্চেনটা হোয়াট ডু ইউ মিন বাই রিডিং দিস প্যাসেজ, যেটা সামারি বা যেটা জিস্ট, সেটা সবার শেষে লিখবো। যদি প্রথমেও থাকে, আমরা ফাঁকা রেখে যাব 4-5 লাইন লেখার মতো। তারপরে আমরা সবগুলা কোশ্চেন লিখে এসে তারপরে এটা লিখবো। আচ্ছা, আমরা ব্রেকে যাব। ব্রেকের পরে আমরা আলোচনা করব যে আমরা প্রত্যেকটা কোশ্চেনের আনসার কতটুকু লিখব, কিভাবে আনসার শুরু করব, ডিরেক্ট আনসার গুলোর ক্ষেত্রে ইমপ্লিসিট আনসার গুলো কিভাবে হবে, এক্সপ্লিসিট আনসার গুলো কিভাবে হবে, নিজস্ব কোনো মতামত দেওয়া যাবে কিনা, কোন কোশ্চেন গুলোতে দেওয়া যাবে। 10 মিনিটস ব্রেকের পরে আমরা আসি। এই ফাঁকে আপনারা এই বইটা একটু কাছে রাখতে পারেন সবাই। ব্যাংক জব ট্রান্সলেশন রিডিং প্যাসেজ, এই বইটা যাদের আছে বইটা কাছে রাখবেন।